নাদিয়া। আমি উর্মি, ইশরাত জাহান উর্মি। আমি মক্সি and this is ডাকিনী পডকাস্ট। এই ডাকিনী পডকাস্টে আমি ইশরাত জাহান উর্মি আপনাদের সাথে আছি। আমরা আজকে 10ম এপিসোডে হাঁটি হাঁটি পা পা করে এসে পৌঁছেছি। আমাদের সাথে বরাবরের মতোই নাদিয়া ইসলাম আছেন আমার সাথে, এবং আছেন মক্সি। নাদিয়া ইসলাম এবং মক্সি, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটু ফর্মালি কথা বলতে ইচ্ছে করতেছে আমার, সেই জন্য একটু বলতেছি। হ্যাঁ, সঙ্গে একটু জি, আহ্লাদও করতেছি। এটা মোটেও ফর্মাল হয় নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কি বুঝলাম না, প্রচুর আমি তো ট্রাই প্রচুর করলাম। হইল না। Okay. সবাইকে শুভেচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। ডাকিনী পডকাস্টের আজকে 10th এপিসোড। এতদিন হুম। আমাদের সঙ্গে এই এই সমস্ত হাবিজাবি কথাবার্তা শোনার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা খুব ফর্মাল হয়েছে। মাকসুদ্দিন, এটা মক্সি একটা বলো। ফর্মাল হয়েছে। বিরাট আপনাদেরকে ফর্মাল হয়েছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। মক্সি বলো। মক্সি, তুমি একটু হাই হ্যালো করো। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটা আরো বেশি ফর্মাল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা আসলে গত এপিসোডে যে মজাটা হয়েছিল সেটা হচ্ছে যে কথা বলতে বলতে আমি আর মক্সি নাদিয়ার থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। এরপরে নাদিয়ার নিজের ইচ্ছা মতো রেলগাড়ি চালাই নিয়ে গেছে অনেকখানি। তো আমরা সেই রেলগাড়িটাকে আজকে একটু মানে আবার লাইনে ফিরাই না, ট্র্যাকে ফিরাই না, আবার একটু কথা বলার চেষ্টা করব। আমরা গত এপিসোডে কথা বলতেছিলাম যে ফেসবুকে আমরা যে দুঃখের সাগরের কথা, বেদনার কথা লিখে ফেলি, এবং লিখে ফেলার পর ফলে যারা তককে তককে থাকে পারপিটেটর, তারা কিভাবে আসলে শিকার ধরে, এবং সেই ক্ষেত্রে আসলে ফেসবুকে লেখাটা কতখানি লেখা উচিত শব্দটা ব্যবহার নাই করি আমরা, কতখানি লেখা যেতে পারে বা কতখানি লেখা না না লিখলেই ভালো হয়, সেই সব বিষয় নিয়ে কথা হইতেছিল। তো তো তখন সেখান থেকে নাদিয়া আপনি মনে করতে পারেন, যদি আমি বলতেছিলাম যে তাহলে ভাই কই লিখবো, ফেসবুকে লিখতে দিবেন না, এখানে লিখতে দিবেন না, এটা কইতে দিবেন না, তাহলে বলবো কোথায়? বন্ধু কি, ট্রাস্টেড ফ্রেন্ড কি এত সহজ নাকি? তো বন্ধু নির্বাচন থেকে আসলে আলাপটা শুরু হয়েছিল। আহ নাদিয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবকিছু কেমন হয়ে গেল, মানে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আচ্ছা, তো না, সেখান থেকে শোনা আমি শোনা 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 যাচ্ছে, শোনা ঠিক মতো যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে ঠিক যাচ্ছে। মতো। হ্যাঁ, হ্যাঁ, আপনি এগুলার মানে ডাবল মিনিং এবং পান কইরেন না। হ্যাঁ, আমি খুবই ভদ্র সভ্য মেয়ে, আমি আজে বাজে মেয়েদের সাথে মিশি না, আম্মু না করছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনি বলতেছেন যে নহলির কাহিনীটা, নহলি কালকে বলতেছিল যেটা ওই যে যে ওর একটা বান্ধবীর বয়ফ্রেন্ড, তাকে দেখলেই তার নাকি অরা লস হয়। অরা লস হওয়ার ব্যাপারটা কি, এটা আমি বুঝি নাই প্রথমে। এরপরে হ্যাঁ, তারপরে আমি মানে সে প্রচন্ড বিরক্ত। আমি বলছি, তোমার সমস্যা কি? তোমার তো বয়ফ্রেন্ড না, তোমার বান্ধবীর বয়ফ্রেন্ড, তাকে দেখলে তোমার সমস্যাটা কেন হবে? না, সে বলে কি আমি প্রয়োজনে বাথরুমে যাই বসে থাকবো, তবুও ও যদি ওই ছেলের সঙ্গে দেখা করতে নিচে নামে, আমি যাবো না। এই হচ্ছে ঘটনা। তো আমার প্রশ্ন হচ্ছে নহলি তো নাদিয়া, নহলি তো ঠিক আছে, নহলি ঠিক আছে। আমার এই ঠিক আছে, এখান থেকে আমি আসলে শুরু করতে চাই। এই পোলাপানগুলা, এই পিচ্ছি পিচ্ছি পেট থেকে সেদিন ইন্দুরের বাচ্চার মতো একটা বাচ্চা বাইর হইছে, হ্যাঁ, এরা এত ঠিকঠাক অনেক কিছু বোঝে, নিশ্চয়ই অনেক কিছু ঠিকঠাক বোঝেও না, ঠিকঠাক বোঝে। আমরা যারা আসলে এই মানে বুড়া হাবড়া গুলা আছি, আমরা এরকম সেলায় শুয়ে পড়ি কেন? মানে বলতেছি যে শুয়ে পড়ি মানে একেবারে আবেগে ভাসে যাই কেন আর কি। এটা আমার মনে হয় অনেকগুলি কারণ আছে। আমি নহলি থেকে শুরু করি, যে নহলিদের জেনারেশন তো আমাদের যে জেনারেশনের বোকাচোদাগিরি, এই জিনিসটা দেখে এরা বড় হয়েছে। আমাদের বাবা মারা তো, আমাদের বাবা মাদের বোকাচোদাগিরি আসলে আমরা দেখি নাই। আমাদের যে জেনারেশন মিলেনিয়াল, বা ধরেন আমরা হচ্ছে জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, এই জেনারেশন, তখন পর্যন্ত আমাদের সামাজিক দূরত্বের জায়গাটা ছিল। আমাদের বাবা মাদের রিলেশনশিপের বেশিরভাগটাই আমরা টের পেতাম না, এবং এন্টারটেইনমেন্ট আরেকটা বড় জিনিস ছিল। এখন নহলিদের জেনারেশনে যে ঘটনাটা ঘটছে, আলফা জেনারেশন, আলফা ওরা যেটা হচ্ছে আমাদের কাছ থেকে তো শিখছে, আমাদের বোকাচোদাগিরি দেখে ওরা শিখছে এন্টারটেইনমেন্ট, এবং ধরেন ইনফোটেইনমেন্ট যেটাকে বলা হয়, সেই সমস্ত বিষয় ওদের জন্য খুবই, ওদের ওদের কাছে অ্যাভেলেবল, যেটা আমাদের জন্য ছিল না। তো সে কারণে ওরা আমাদের চাইতে স্মার্ট হবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। এবং যে ওরা লস করার যে কথাটা বলছে, এটা আমি খুব মানি, এই কারণে যে এটা আয়ু ক্ষয়কারী বেশ কিছু মানুষ আছে। আপনি দেখবেন যে আমাদের বন্ধুদের গ্রুপে এটা থাকে। তো এই যে বন্ধু নির্বাচনের কথা যখন আসছে, আমি সম্ভবত এই কথাটা আমার বন্ধুরা জানে, যে আমি আমার বন্ধু নির্বাচনে যেই লেভেলের মিলিটারি প্রসেস পার হই, এটাতে আমার বন্ধুরাই খুব হাসাহাসি করে। আমার একটা বন্ধু ছিল রাজা, ও বলতেছে ও আমার কয় যে আমার দোস্ত আহ নাদিয়া। আমি বললাম আমি তো তোমাকে দোস্ত কই না। কয় কেন? তা আমি বললাম যে আমার তো এখনো 5 বছর পার হয় নাই। 5 বছর পার হওয়ার পর প্রভিশনাল পিরিয়ড পার হবে, 8 বছরে যাই আমি বলবো যে তুমি আসলে আমার বন্ধু কি বন্ধু না। তার আগ পর্যন্ত তুমি এখন পর্যন্ত প্রভিশনাল পিরিয়ডে আসো, তুমি এখন পর্যন্ত আমার অ্যাকোয়েন্টেন্স, পরিচিত, বন্ধু না। তো হুম। এখন ধরেন
একটা তো প্রসেস আছে, যেরকম ধরেন স্কুলের মাধ্যমে আমরা এক ধরনের অ্যাকোয়েন্টেন্সশিপের ভেতর দিয়ে যাই, আমাদের একটা বন্ধুদের একটা ছোট একটা সার্কেল তৈরি হয়। কিন্তু আমরা যখন বড় হচ্ছি, আমাদের ধরেন পলিটিক্যাল ইডিওলজির জায়গা বা ইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট বা আইডিয়ার জায়গাগুলি যখন ফর্ম হচ্ছে, শেপ হচ্ছে, আমরা পিউবার্টি পার করছি, একটা অ্যাডাল্টহুডে ঢুকছি, তখন এদের কিছু অংশ কাটা পড়ে যায়। এরপর আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আরো নতুন মানুষের সঙ্গে মিশছেন, তারপর চাকরিতে যাচ্ছেন, বিয়ে করছেন, প্রেম করছেন, ইত্যাদি ইত্যাদি। তখন আপনার সার্কেল আরো বড় হচ্ছে এবং আপনার প্রত্যেকটা আইডিয়াগুলি আরো শেপড হচ্ছে। তো তখন আগের কিছু বন্ধু বান্ধব বেশিরভাগ ক্ষেত্রেই ঝরে পড়ে। আপনার যারা স্কুলের বন্ধুরা ছিল, তারা দেখবেন যে যারা আপনার বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে আপনি আর অ্যালাইন করতে পারছেন না। হুম, খুব কম মানুষই পারে, পারে না যে সবাই পারে না তা না, কিছু মানুষ ডেফিনেটলি পারে, সবাই পারে না। তো আমার ক্ষেত্রে যেটা সাজেস্ট করি সবসময়, আমি বলছি না যে আমি পারফেক্ট, কিন্তু আমার নিজের লাইফে এই প্র্যাকটিসটা আছে এবং আমি দেখলাম যে এই প্র্যাকটিসটা আসলে কাজে দেয়। সেটা হচ্ছে যে যখন আপনি আপনার নিজের অ্যালাইন্ড মানুষ পাচ্ছেন, আপনি দেখেন একটা সার্টেন স্টেজ পর্যন্ত সে কিভাবে রিয়াক্ট করে বিভিন্ন পরিস্থিতিতে। আপনার ধরেন চাকরি নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, বা আপনি একটা ব্রেকআপের ভেতর দিয়ে যাচ্ছেন, বড় বড় শিফট যখন আপনার লাইফে হচ্ছে, তখন আপনার বন্ধু আপনাকে কিভাবে আপনার সঙ্গে কিভাবে রিয়াক্ট করে। এক, ২ নম্বর বিষয় হচ্ছে আপনি আসলে আপনার বন্ধুর সঙ্গে কি ফিল করেন। ফিলিং গুরুত্বপূর্ণ এখানে। যে এই যে নহলি যেটা বললেন, যে অরাল লুজ করা বা আয়ু ক্ষয়কারী এক ধরনের একটা অনুভূতি হওয়া, সেইটা কি আসলে আপনার বন্ধুর সাথে হয় কিনা? আপনি কি খুব মেপে আপনার বন্ধুর সাথে কথা বলেন কিনা? আপনার লাইফের সার্টেন অ্যাসপেক্ট কি আপনার বন্ধুর সাথে গোপন করে রাখতে হয় কিনা? আপনি হুম, আপনার একটা ক্যারেক্টার বা রোল প্লে করেন কিনা আপনার বন্ধুর সঙ্গে? আপনার হুম, বন্ধু হুম, আসলে আপনাকে উপরে তুলতে গিয়ে আসলে স্লাইট খোঁচা দিচ্ছে, আম, এবং ধরেন আপনার শরীর সংক্রান্ত বা আপনার চয়েস সংক্রান্ত জায়গা, আপনার মাথায় তার কোনো প্রি কন্ডিশনড চিন্তা সে ঢুকাচ্ছে কিনা। ধরেন একটা সার্টেন, ধরেন আপনাকে কেউ বললো যে এই একটা সার্টেন স্টেজের পরে মেয়েদের আর প্রেম হয় না, এটা তার হুম, নিজের আইডিয়া, যেটা তার নিজের লিভড এক্সপিরিয়েন্স, সে আপনার উপর প্রজেক্ট করছে। আমি বলছি না বন্ধু হিসেবে খারাপ, হুম, হুম, কিন্তু এই জায়গাগুলি যদি আপনি সতর্ক থাকেন যে আপনার বন্ধুরা আপনাকে আসলে তাদের যেই নেগেটিভ প্রি কন্ডিশন, অভিজ্ঞতা। সেটা আপনার, হ্যাঁ, নেগেটিভ অভিজ্ঞতা বা নেগেটিভ প্রি কন্ডিশন, সেই প্রি কন্ডিশন আসলে আপনার উপর চাপাচ্ছে কিনা, আপনি আপনার বন্ধুর সাথে কি ফিল করেন, এইটা খুবই জরুরি। এবং সেটা খুব অল্প সময়ে না, 2 দিনে না, 3 দিনে না। আপনি আমার সঙ্গে বললেন কথা, এবং এটা নিয়ে আমরা অনেকদিনই কথা বলছিলাম যে আমাদের ট্রমা বন্ডিং হয় একটা। আমার খুব ভালো বন্ধু বর্ণালী, যেরকম আমাদের একটা ট্রমা বন্ডিং এর জায়গা আছে। ও ঠিক যেই জায়গায় একজন মানুষকে দিয়ে হার্ট হয়েছে, ঠিক একই মানুষকে দিয়ে আমি হার্ট হয়েছি। সো আমাদের এক ধরনের ট্রমা বন্ডিং এর জায়গা আছে, কিন্তু এই ট্রমা বন্ডিংকে আপনি আমার বন্ধু বলতে পারবেন না, কারণ আমরা সবসময় কানেক্ট করি আমাদের মিজারি দিয়ে। আপনি যে হুম, জায়গায় কষ্ট পাচ্ছেন, দেখেন প্রেমের গান সারা পৃথিবীতে, আমেরিকা থেকে গাচ্ছে, টিম্বাকটুক থেকে গাচ্ছে, আজারবাইজান থেকে গাচ্ছে, দেখেন যে আপনি একই জায়গায় কানেক্ট করতে পারছেন, কারণ আমরা মিজারি বা প্রেম, এই জায়গাগুলোর ইমোশন তো খুব মানে র ইমোশন, এবং এটা সারা পৃথিবীর জন্য একই রকম ইউনিভার্সাল, যে কারণে আমরা একই জিনিস দিয়ে কানেক্ট করতে পারি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা মিজারির মাধ্যমে। আপনার দুঃখের সঙ্গে আমার দুঃখ, আপনার জামাই পিটায়, আমারও জামাই পিটায়, তো আমরা দুইজনে সখী হয়ে গেলাম। আপনিও বলছেন আপনার জামাইয়ের পিটানি খাওয়ার গল্প, আমিও বলছি আমার জামাইয়ের পিটানি খাওয়ার গল্প। তো এইটা আসলে কতখানি বন্ধুত্ব, এটা আপনি পরে দেখবেন। এখন 2 দিন পর আপনার জামাইয়ের সঙ্গে আপনার খুব ভালোবাসার সম্পর্ক হয়ে গেল, আপনার জামাই পিটানো বন্ধ করে দিল, বা ভালো মানুষ হয়ে গেল, বা তার জেলের ভাত খাওয়ানো হইলো, তারপর হি ইজ আ ডিফারেন্ট ম্যান। তখন কিন্তু আপনার আর বন্ধুত্বের যেই জায়গাটাতে আপনি কানেক্ট করছিলেন, সেই জায়গাটার অবশিষ্ট নাই। তো আচ্ছা, তখন আপনার তাহলে বন্ধুরা আসলে তাইলে বন্ধুত্বের মানে কানেক্ট করার জায়গাটা আসলে কি, মানে কোন জায়গাটা আপনি কানেক্ট করবেন? ওই বন্ধুত্বের একটাই, কানেকশনের জায়গা, ওইটাই যে আমি বন্ধুত্বের কি ফিল কানেকশনের জায়গা করছি তার ফিলিংস। সাথে। হ্যাঁ, হুম, বন্ধুত্বের কানেকশনের জায়গা একান্তই ফিলিংস এর জায়গা। ধরেন অনেক সময় আমাদের ট্রমা বন্ডিং বাইরেও আপনি এবং আমি ধরেন ডিফারেন্ট জায়গায় আমাদের রাজনৈতিক অবস্থান আছে। আপনি যেটা বিশ্বাস করেন আমি সেটা করি না, কিন্তু আমরা সামহাও একজন আরেকজনকে আমাদের বাউন্ডারি ওভারস্টেপ করতে দিচ্ছি না, বা আমরা একজন আরেকজনকে এতখানি বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, তুমি যেই জিনিসটা বিশ্বাস করো, সেই জিনিসটা আমি হুম, যদি বিশ্বাস নাও করি, আমি কি হুম। সেটা বুঝতে পারি কিনা যে তোমার থট প্রসেসটা কি, যে কারণে আমি বাউন্ডারি ওভারস্টেপ করছি না, সুতরাং আমি এটা তোমাকে এইটা হার্ট করছি না। এইটা কি নাদিয়া বন্ধুত্বের ক্ষেত্রে শুধু না, যেকোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হওয়া উচিত, তাই না? যেকোনো রিলেশনশিপের ক্ষেত্রেই। এখন ধরেন আমরা যখন পার্সোনাল রিলেশনশিপের কথা বলি, তখন আমার কাছে অবশ্য ধরেন আপনি প্রেম বলেন আর বিয়ে বলেন, বা হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ, পার্টনারের রিলেশনশিপ, সেগুলি আসলে হুম, বন্ধুত্বের উপরে যদি না দাঁড়ায়, তাহলে হুম, ওই হুম, হুম, রিলেশনশিপ হুম, হুম। ইন দ্য লং একদম। রান এমনিতেই দাঁড়াবে না। তো আপনার বন্ধুর রিলেশনশিপটা প্রথমে, এটা তো আগের দিনের সম্পর্ক না, প্রভু ভৃত্যের হুম, হুম, সম্পর্ক না, আমাদের যে পেট্রিয়ার্কাল সম্পর্কের স্ট্রাকচার ছিল, যে আমাদের বাপরা ছিল প্রভু এবং আমাদের মারা ছিল দাসী, শুনলেই তো লোকজন হুম, চিল্লায় হুম। উঠবে যে আমার মা মোটেও দাসী না। না, ইটস কিন্তু ট্রু। বিষয়টা তো আসলে, হুম,
এখন হুম সরাসরি প্রভুকৃত্য তারা না দেখালেও আমাদের স্ট্রাকচারটাই ছিল এরকম যে বাবা হচ্ছে পরিবারের কর্তা, বাবা যা বলছে সেটা সবকিছু মাকে মেনে নিতে হচ্ছে, সেটা মা চাক বা না চাক, বা কিছু ক্ষেত্রে মা হয়তো প্রতিবাদ করছে, হয়তো আজকে রান্না করলাম না এরকম, অথবা বা অভিমান অথবা করলাম। কখনো কখনো বাবা যদি কিছুটা প্রশ্রয় দেয় তাইলে হয়তো মা ২-৪ টা কথা বলতে পারে। কিন্তু মানে এন্ড অফ দ্যা হুম, ডে বাপ হচ্ছে রাজা। এটা হচ্ছে সত্য কথা। মানে আমরা দেখব যে হ্যাঁ, অনেক ফ্যামিলিতে এটা শুনলে সবাই ওই যে আপনি বললেন ক করে উঠবে। হ্যাঁ, আমার মা তো মোটেই না। আমার মা তো সবসময় বাপের উপর দিয়ে কথা বলতো। এটা কথা বলতে অ্যালাও করা হতো তাকে। এইজন্য সে কথা বলতো। তাই না? সো এ এটা হচ্ছে কিন্তু এন্ড অফ দ্যা ডে আসলে বাপের কথার উপরেই সবকিছু চলতো। আমাদের প্যাট্রিয়ার্কাল সিস্টেমে যেটা হওয়ার হইতো আরকি। সেটাই হচ্ছে সেটাই বললাম। আপনি যেটা বলতেছিলেন বলেন। তো এখন ধরেন নতুন যেই ধরেন আমাদের যেই আহ, নতুন মিডল ক্লাস যখন তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে তো আসলে একটা নতুন মিডল ক্লাস, এর আগে কি ছিল, রাজা ছিল একটা ক্লাস আর নিম্নবিত্ত দরিদ্র প্রান্তিক ছিল একটা ক্লাস। তো মিডল ক্লাস যখন তৈরি হলো, এখন মিডল ক্লাসে যেটা হচ্ছে যে মেয়েরাও তো আসলে এখন আমাকে খুব স্বাভাবিক কারণে আমার দেশের অর্থনৈতিক স্ট্রাকচারের কারণে আমাকে চাকরি করতে হচ্ছে, তো মেয়েদের হাতে পয়সা আসা শুরু হলো, এবং পয়সার মাধ্যমে যে ঘটনাটা ঘটে আপনার ভয়েস তৈরি হয়। তো গায়ত্রীর একটা খুব মজার আলাপ আছে না যে ক্যান সাবলটন স্পিক। তো মানে পয়সার মাধ্যমে একটা মানে ক্লাস মোবিলাইজেশন ঘটে, কথা বলার স্পেস তৈরি হয়, সাহস তৈরি হুম, হয়, আপনার হুম, নিজের ওপিনিয়ন দেওয়ার জায়গা তৈরি হয়, আপনি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। এই ইত্যাদি বিভিন্ন জিনিস যখন তৈরি হচ্ছে তখন আমাদের ক্ষমতার যে ইমব্যালেন্সটা ছিল সেই ইমব্যালেন্সটা আস্তে আস্তে কমছে, এটা আরো কমবে সামনে, ধরেন আমরা টেকনোক্রেটিক একটা দুনিয়ার ভেতর ঢুকতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ইভেন নিম্নবিত্ত যারা ছিল সেই ক্লাসটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমাদের। এখন এই স্ট্রাকচারে আপনার সমতা যে প্র্যাকটিস করতে পারবে, বন্ধু মানেই তো আপনি একই প্ল্যাটফর্মে বাস করছেন, তাই না? পার্টনারশিপের হুম, আগে যে স্ট্রাকচার ছিল একজন উপরে একজন নিচে, সেই স্ট্রাকচারটা নাই, বন্ধু মানে আপনি এবং আমি একই স্ট্রাকচারে একই অবস্থানে বাস করছি। সো হুম, সেই জন্য আমার মনে হয় যে আপনার বন্ধু আপনাকে আসলে উপরের একটা জায়গা থেকে দেখছে কিনা, টপ ডাউন জায়গা থেকে আপনাকে দেখছে কিনা, সেটা আপনার ক্লাস বিভাজনের কারণে আপনি আপনার বন্ধু হয়তো উপরের ক্লাসের, আপনার চাইতে উপরের ক্লাসের, আপনি হয়তো তার চাইতে নিচের ক্লাসে, সোশিও ইকোনমিক ক্লাসের কথা বলছি, সেই জায়গায় তখন দেখেন যে আপনার বন্ধু আসলে আপনাকে ওই ক্লাস ডিফারেন্স মাথায় রেখে আপনার সঙ্গে মিশছে কিনা, অথবা আপনার হুম, বন্ধু আপনার চাইতে বয়সে বড়, সে কি ওই বয়সে বড়র জায়গাটা ধরে আপনার সঙ্গে কথা বলছে কিনা, অথবা ধরেন আপনার বন্ধু আপনার চাইতে জ্ঞানে বুদ্ধিতে কম, সে কি সেই যে কম সেই জায়গা ধরে কথা বলছে কিনা যে আমি নিচে, আমি অলরেডি ইনফিরিয়ার, এই ধরনের কোনো ডিফারেন্স থাকলে আপনারা বন্ধু না, সেটা দিন শেষে প্রভুভৃত্যের সম্পর্কে রূপান্তরিত হবে। যদি এই ধরনের ডিফারেন্সও থাকে, আমাদের প্রত্যেকেরই ক্লাস ডিফারেন্স আছে না, আমাদের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা বা ধরেন আপনি বলেন আমাদের যে জেনেটিক মেমোরি নিয়ে আমরা জন্মাই, যে আপব্রিঙ্গিংস এর ভেতর আমরা জন্মাচ্ছি, আপনার লিভড এক্সপিরিয়েন্স এবং আমার লিভড এক্সপিরিয়েন্স কোনোদিন এক হবে না। ইভেন একটা বাসাতে থাকার পরেও আমি বা আমার ভাই আমরা একই বাসাতে জন্মাইছি, একই খাবার খাই আমরা বড় হয়েছি, বাট মি এন্ড মাই ব্রাদার আমরা দুইজন এখন কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ। তাই এই জিনিসগুলো এক হবে না, ফাইন, কিন্তু আপনি দেখতে হবে যে আপনার বন্ধু হায়ারার্কি মেনটেন করে আপনার সাথে কথা বলছে কিনা, একটা লম্বা সময় ধরে এই জিনিস আপনার প্র্যাকটিসের ভেতর থাকতে হবে। দেখা হইলো হয়ে গেল বন্ধু, কালকে আপনাকে সে সাপোর্ট করবে কিনা সেটা সেই বিষয়ে আপনি নিশ্চিত না। তো আমি এদেরকে আসলে বন্ধু বলি না। আমার এ কারণেই যে ধরেন বন্ধু সিলেকশনের প্রক্রিয়া একটা লম্বা প্রক্রিয়া, এবং তার মধ্যে আমি যে জিনিসগুলি দেখতে চাই সেই জিনিস হচ্ছে আহ, জ্ঞান বুদ্ধি কিরকম আছে সেটা নিয়ে আমার কখনো মাথা ব্যথা নাই, কারণ জ্ঞান বুদ্ধির বিষয়টা হচ্ছে কি এটা সবসময় ওঠানামা করে। আপনি হুম, আইকিউ এর যে বিষয়টা, আইকিউ কিন্তু কোনো স্ট্যাটিক বিষয় না, আইকিউ ওঠানামা করে। আপনি একটাই মানুষ জীবনে 3 বার আইকিউ টেস্ট করবেন, 3 রকম রেজাল্ট আসবে। ইভেন হুম, একই দিনে 2 বার টেস্ট করবেন, আপনি একই দিনে আপনার বয়স ধরেন 42, একই দিনে 2 বার টেস্ট করবেন 2 রকম রেজাল্ট আসবে, এটা কোনো স্ট্যাটিক জিনিস না। তো আইকিউ দিয়ে মানুষ মাপা এটা একটা আমার কাছে মনে হয় একটা ভুল পদ্ধতি। আমার মনে হয় যে আমি যখন বন্ধু নির্বাচন করতে যাই আমি দেখি যে সে আসলে মানুষ হিসেবে কিরকম, আম, তার কি আমাকে বেইমানি করার সুযোগ আছে কিনা, হ্যাঁ, আমি সে কি এটা বলতে আসলে, চাচ্ছিলাম যে সে কি মানে ধরেন আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আপনাকে খুব ভালো ভালো কথা বললো, হ্যাঁ উর্মি আপনি দেখতে খুব সুন্দর, আপা আপা আপনাকে যে হুম, কি ভালো লাগে, আপনি যে কি ভালো কথাবার্তা বলেন, আসলেই আপনি তো ভালো ঘুরবেন, লাগে। হ্যাঁ, হুম, আপনি ঘুরবেন ঘুরে আবার দৌড়বা মাগি একটা। হুম, তো এখন হুম, এই এই হুম। জিনিস যে বা ধরেন মাগি যদি নাও বলে হ্যাঁ না উর্মির আসলে অনেক সমস্যা আছে, উর্মি আসলে সমস্যা। এই হ্যাঁ, হ্যাঁ, জিনিস হ্যাঁ, হ্যাঁ, বোঝে না, হ্যাঁ। উর্মি এরকম আসলে এরকম প্রচুর বন্ধু নামের তলোয়ারের পৃষ্ঠপোষক নিয়েই আসলে আমরা ঘুরি। এটা সত্য। তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এই বিষয়টা যদি আপনি এতখানি সিনিক্যাল হন, এতখানি মাথায় রাখেন, এতখানি প্র্যাগম্যাটিক হন এবং রেশনাল হন, তাইলে আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি এইটা এ হচ্ছে প্রথম ক্যাটেগরি হ্যাঁ, থাকবে আপনার, যে আমি হুম, এই মানুষটা হুম, আমাকে কি ধরনের ফিলিং দেয়, তার সাথে হুম। আসলে আমার ভালো লাগে না আমার আসলে অস্বস্তি অরা হয় লুজ কিনা? হচ্ছে, অরা লুজ। হ্যাঁ, না আচ্ছা। আমার অরা লুজ হচ্ছে কিনা। আমার যদি অরা লুজ হইতে থাকে একজন মানুষের সাথে কথা বলে, একজন মানুষের সাথে কথা বলে আমার এনার্জি ড্রেইন হচ্ছে, তার সাথে কথাবার্তা বলার পরে আমার মনে হচ্ছে আমার খুব ক্লান্ত লাগছে,
এরা আসলে আপনাকে লং টার্ম কোনো রকম ভাবেই কোনো সাপোর্ট দেওয়ার যোগ্যতা রাখে না। এরা আপনার সাথে অথবা লং টার্ম কারো এরকম এরকম বন্ধু আছে যাদের সামনে সবসময় সাবধানে থাকতে হয়, হ্যাঁ, বুলিং এর ভয় পাইতে হয়, যে ঠাট্টার মোড়কে মানে তারা নিরীহ ঠাট্টার মোড়কে যারা তারা সবসময় বুলি করে, এরকম একটা শ্রেণী আমি অন্তত দেখছি, যারা ঠাট্টার মোড়ক দেয়, যেটা তো ঠাট্টা, এটা ইয়ার্কি, আরে বন্ধুর সঙ্গে এটুকু ইয়ার্কি করবো না, কিন্তু এটা যে আসলে ঠিক ইয়ার্কি না, নিরীহ ঠাট্টা না, ওটা হচ্ছে আরেকজন মানুষকে প্রতিনিয়ত ছোট করা, এইটাও কিন্তু একটা গ্রুপ করে বন্ধুত্বের মোড়ক দিয়ে, এটাও করে। সো অ্যাবসলিউটলি। এখন এখন ধরেন আমার আর আমার ভাইয়ের সম্পর্ক, আমরা খুব লেগ পুলিং করি একজন আরেকজনের সারাক্ষণ। যেরকম আমার ভাই আমার 1.5 ফুট ডাকে, ও অনেক লম্বা আমার চাইতে, আমার এটাকে 1.5 ফুট। তো ধরেন লেগ পুলিং এর বিষয় একটা আছে, যেটা ধরেন খুব নির্দোষ একটা জায়গা, আমরা খোঁচাখুচি করি, আসলে অনেক ক্ষেত্রেই খোঁচাখুচি করি। কিন্তু খোঁচাখুচিটা আসলে নির্দোষ কিনা, এটার আন্ডারে আপনাকে কোন রকম ভাবে খাটো করা হচ্ছে কিনা, অথবা আপনার যে ইনফেরিয়রিটিটা আছে, আমরা তো ইনফেরিয়রিটি নিয়ে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স নিয়ে হচ্ছে প্রথম কথা বলা শুরু করলাম ডাকিনি পডকাস্টে। হুম তো হুম সেই ইনফিনিটি কমপ্লেক্স আপনার কোন রকম ভাবে ওই ওই ট্রিগার করছে ইনফিনিটি কিনা। কমপ্লেক্সটাকে বাড়তে ট্রিগার করছে কিনা, বাড়তে হেল্প করছে কিনা, এই জিনিস আপনি খেয়াল করবেন। যে ধরেন আছে অনেকে যে খুব সুন্দর দেখতে, আমি কি আসলে নাম বলে ইয়ে করবো আপনার উর্মি? আমার সাথে গত 2 দিন আগে যে কথাটা হচ্ছে, নাকি হুম নাম হুম ছাড়া বলবো? যে ধরেন আপনার একজন বন্ধু বা বোন, এরকম একজন খুব সুন্দর দেখতে, বিউটিফুল দেখতে, হুম দিন বলবেন আমার হাত মোটা, পা মোটা, আমার হুম এই জামা ভালো লাগে না, হুম। আমার হাত পা ইমব্যালেন্স, ইত্যাদি বা ইত্যাদি। আমি এখন এটা তো মানে না না, ওর ওর বাক্যটা হচ্ছে যে আহ, মানে ওয়েল প্রপোর্শনেট না। হুম, প্রপোর্শন হ্যাঁ, ঠিক নাই ওর হাত পার, ঠিক আছে, ওর হাত ধারণা হাত যে ওর হাত হ্যাঁ, পার প্রপোর্শন ঠিক নাই, ওর পা হচ্ছে চিকন, উপরের অংশ মোটা, আবার হাত খুব চিকন, হাতের মধ্যে কোনো চুড়ি ওর মানায় না, মানে আমি জীবনে কখনো ওকে দেখি নাই কনফিউশন ছাড়াও কোনো কিছু করছে, ঠিক আছে। এখন ধরেন এই ইনসিকিউরিটি গুলি তো আমাদের সোসাইটি আসলে আমাদেরকে প্রজেক্ট করায়। এখন আপনি বন্ধু হিসেবে বা বোন হিসেবে আপনি সেই জায়গাগুলিকে আসলে বাড়তে হেল্প করেন কিনা, সেটা আপনার খেয়াল করতে হবে। এখন ধরেন আমার সামনে কেউ যদি এই কথা বলে যে কনস্ট্যান্টলি তার নেগেটিভ জিনিসগুলি, এখন এটা তো আমাদের সোসাইটি আমাকে এই জিনিস শিখায় আসছে, আমার বাবা মা আমাকে শিখায় আসছে যে তোমার হাত বড়, পা ছোট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বা আমার ক্লাসমেটরা আমাকে বলছে। এটা আমার নিজের ইনসিকিউরিটি ইনহেরিটেন্ট অবস্থায়, আমি সেটা আপনাকে বাড়তে হেল্প করি কিনা। আমি যদি কনস্ট্যান্টলি আপনাকে, আপনি যখন বলছেন তখন আমি বললাম যে হ্যাঁ আসলেই তো, এইটা না পড়ে তুমি যদি ওইটা পড়ো তাহলে তোমার হাত মনে হয় চিকন লাগবে বা মোটা লাগবে বা হোয়াট এভার দ্য কেসেস, হ্যাঁ, এটা আসলে হেল্প করে। এই জিনিসপত্র আপনার, যে আপনার বন্ধু হবে সে ওই জায়গায় থামাই দিবে। যদি যে আপনি আমার তোমার সব বন্ধু ঠিক হন, আছে। আপনি আমার ইনসিকিউরিটিকে বাড়তে হেল্প করবেন না, বরং আপনি বলবেন যে একই ইনসিকিউরিটি ভাই আমারও আছে, কিন্তু আমি এটা নিয়ে, আমাদের প্রত্যেকেরই ইনসিকিউরিটি আছে। ধরেন আমার নাক আমার পছন্দ না, আমার ঠ্যাং আমার পছন্দ না, আমি যেরকম দেখতে সেরকম আমার পছন্দ না, আমার মুখের মধ্যে অনেক ব্রণ উঠে, আমার চুল ছোট, চুল বড়, চুল রুক্ষ, চুল সিল্কি বেশি, ইত্যাদি ইত্যাদি, এক গাদা জিনিসপত্র আমাদের প্রত্যেকেরই আছে। আপনার বন্ধু সেই জিনিসকে মিটিগেট করতে হেল্প করে কিনা, এটা অথবা আপনাকে সে বাড়তে দেয় এই জিনিস, যখন বাড়ছে বাড়ছে আপনার তো ইনসিকিউরিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে, কনস্ট্যান্টলি ইনসিকিউরিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে, এবং আমাদের প্রধান সমস্যাগুলি, আমাদের রিলেশনশিপের প্রধান সমস্যাগুলি তৈরি হয় ইনসিকিউরিটি থেকে। শারীরিক ইনসিকিউরিটি, তারপর ধরেন আমাদের বিভিন্ন রকম সোসাইটাল ইনসিকিউরিটি, আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমি কি আসলে এখন পর্যন্ত, এখন কি আমি সুন্দর আছি কিনা দেখতে, আমার হাজবেন্ড কি আমাকে ভালোবাসে কিনা, বা কি ওটাকে বলে যে আমার এরকম বয়স হয়েছে, আমি কি আসলে চাকরি পাবো কিনা, দিস এন্ড দ্যাট, এই ইনসিকিউরিটি গুলি তো সবার মধ্যেই আছে। আমি এটা আপনাকে লম্বা করতে হেল্প করছি কিনা। তো হ্যাঁ হ্যাঁ, এইটা এবং একটা আমি জিনিস, আমার এইটা এটা আমি জিনিস, এবং এছাড়া এইটা হচ্ছে এটা এইটা এটা আপনি আরেকটা জিনিস, আমি মানে আমার মনে হয় যে আমরা আলাপ আলাপ করতে পারি, এই যে বন্ধু, এই এই ধরনের মানুষ চেনাও, চিনতে পারা বা লক্ষণগুলা চিনতে পারা একটা বড় ব্যাপার। আমি দীর্ঘদিন আমার অভিজ্ঞতা বলি, দীর্ঘদিন আমার একটা গ্রুপ অফ পিপল, হ্যাঁ, আমি বলবো না তারা কারা, একটা মানে ধরেন ৩-৪ জনের একটা গ্রুপকে আমি দীর্ঘদিন ভাবতাম যে এরা আমার খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু আমি ভাবতাম। এরপরে আমি ২০২২ সালে একটা একটা কাজে গিয়ে আবিষ্কার করলাম যে এরা আসলে আমাকে, আমরা এতদিন যেটা ভাবতাম যে আমরা ঠাট্টাই আর কি করি, দিস ইজ নট ঠাট্টাই আর কি, এটা ছিল বুলি। এই গেল হচ্ছে ১ নম্বর আমার ধরতে পারা। আমি তার আগে পর্যন্ত ধরতেই পারি নাই। আমার ধারণা ছিল আর ইয়ার্কি করি তো, ইয়ার্কি, ওরা ওরা ভালো ইয়ার্কি করতে পারে, আমি হয়তো হয়তো অত ভালো ইয়ার্কি করতে পারি না, সেই জন্য জিনিসটা না, মানে কি বলে, আমার গায়ে বেশি লাগে, ওরা ভালো বলে, হয়তো আমি অত ভালো বলতে পারি না। কিন্তু আমি আসলে আবিষ্কার করলাম যে ওটা আসলে কোনো, এটা ছিল নিখাত ঈর্ষা, এটা কখনোই অ্যাবসলিউটলি, বুলি ছিল না। অ্যাবসলিউটলি। আপনি হ্যাঁ, দেখেন এই যে ধরেন আমাদের মধ্যে ধরেন একজন একটা হেলথি মানুষ আছে, আমরা বন্ধুরা তাকে ডাকি মুটকি, আর এটা কোন ধরনের, এটা থেকে বুলি। এখন ধরেন আপনি বলবেন বন্ধুদের মধ্যে এতখানি ফাজলামো করা যাবে না, এই ফাজলামিটা তো দরকার নাই। বেশ কিছু জিনিসপত্র আছে যে এই ফাজলামো আসলে আপনাকে, আপনার যে ইনসিকিউরিটি আছে সেই ইনসিকিউরিটি বাড়তে হেল্প করছে। আমি নিজেই জানি আমি ধরেন মোটা,
হ্যাঁ, আমি আপনার এই নিজেই ধরেন আমার বলতেছি সারাক্ষণ। আমি নিজেই বলতেছি যে আমি মোটা। তো আরেকজনের এখানে হ্যাঁ, তুমি যদি ভালো বন্ধু আরেকটু হও, তুমি বরং এটাকে বলবা যে তুমি মোটা তো কি কোথায় সমস্যা হচ্ছে তোমার? তোমার সমস্যাটা কোথায় হচ্ছে বলো মোটাটাতে? হ্যাঁ, কিন্তু তা না বলে আমি উল্টা আমি তাকে আমি আমি সারাক্ষণ যদি আমি আমি যদি ভালো বন্ধু হই, আমি আমার একজন মোটা বন্ধুকে আমি যে মুটকি বলে ডাকবো না। মানে হুম, শুটকি বলেও ডাকবো না। আমাদের হুম, হুম, গ্রুপের হুম, মধ্যেই ছিল কিন্তু একটা মেয়ে একদম টিং 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 করতো আমাদের। তো ওরে আমরা ডাকতাম শুটকি। এটা অনেক আগের কথা। এখন আমি হুম, রিয়ালাইজ করি যে এই জিনিসগুলি তো আসলে বুলি। আপনি এই জিনিসগুলি মাথার ভেতর দিচ্ছেন, তাকে ইনসিকিউরিটি, তার যে অলরেডি ইনহেরিটেড ইনসিকিউরিটি আছে, সেই ইনসিকিউরিটিতে আপনি আরো বাতাস দিচ্ছেন। সেই ইনসিকিউরিটি আরো বড় হচ্ছে। পরবর্তীতে এটা তার রিলেশনশিপে যে এফেক্ট করবে। হ্যাঁ, অন্যান্য হিউম্যান নিশ্চয়ই। রিলেশনশিপ যেগুলি আছে সেখানে এফেক্ট আমি করবে। সেটাই বলছি তো যে এই লক্ষণগুলা চিনতে পারাও হচ্ছে আ একটা বড় কাজ। যেমন আমি বললাম যে আমি দীর্ঘদিন পরে বুঝতে পারছি যে they are not my friend. আমি এতদিন তাদের ভেবে রাখছি যে এরা খুব আমার বন্ধু। ঠাট্টা ইয়ার্কি করে জাস্ট। কিন্তু আমি যে তারা যে মোটেই আমার বন্ধু না, তারা যে আসলে বুলি করে বা তারা যে আমি না থাকলে আমার পেছনে ৫ টা কথা বলে, এটা আমি ধরতে পারছি অনেক পরে। আমার ধরতে সময় লাগছে। ফলে এইটা ধরতে পারাটাও আমার মনে হয় যে আ একটা মুনশিয়ানার কাজ এবং আ এটা একটু চোখ কান খোলা রাখা উচিত। এই কারণে আমার ওই যে নহলীদেরকে একটু অদ্ভুত লাগে যে ওরা সবকিছু মানে খুব চট করে ওরা বুঝতে পারে যে কোথায় কে আসলে তাকে কি দিচ্ছে ভাই তার থেকে ওই যে বলে না দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। হ্যাঁ? আমার এইরকম বন্ধুর দরকার নাই যে আমাকে লো ফিল করায়। হ্যাঁ? তার থেকে আমি অ্যাবসলিউটলি। ভাই একা থাকতে পারবো অসুবিধা অ্যাবসলিউটলি। নেই। না, এবং আমার মনে হয় যে আপনার লাইফে দিন শেষে যদি একজন বন্ধু থাকে ভালো, দুজন বন্ধু থাকে ভালো, কনসিডার যথেষ্ট। ইউরসেলফ লাকি। হুম, হুম, হ্যাঁ। হুম, 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 এবং হুম, এটা একটা, এবং ধরেন এই যে এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় এটা যে বন্ধুরা খুব ইচ্ছাকৃতভাবে করে, কারণ তারাও তো আসলে এই নলেজ নিয়ে তো আর মায়ের পেট থেকে কেউ পড়ে না। আমাদেরকে কিভাবে মানুষের সাথে ডিল করতে হবে এটা তো আমাদের স্কুল কলেজে কেউ শেখাচ্ছে না। আপনার সেটাকে নিজের ব্লক করতে জানতে হবে। আপনি এই যে ধরেন হুম, আমাকেই হুম, এসে কেউ বলল মুটকি, আপনার হুম, সাথে সাথে এটা ব্লক করার প্র্যাকটিস থাকতে হবে। আপনার বাসা থেকে এই জিনিস বলতে হবে যে বুলি একসেপ্ট করো না, কোনো রকম বুলিং একসেপ্ট করো না। এটা ধরেন তো অফকোর্স সাহসের প্র্যাকটিসের ব্যাপার। আপনাকে আমি এখন ধরেন আমাকে কেউ এসে বলতেছে, আমার বন্ধু বান্ধব, এই কিরে মুটকি কি অবস্থা, এখন আমার তো এটা বলতে হবে যে না, এই কথা আমাকে বলা যাবে না। এই বলার হুম। জন্য, প্রতিবাদ করার জন্য আপনার যে সাহসটা দরকার, আপনি হয়তো আচ্ছা বলছে হয়তো আমার খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, বন্ধু হ্যাঁ। অমুক তমুক। এটা ঠিক সাহসও না। ওই যে বললাম না যে এটা আবিষ্কার করতেই তো সময় লাগে। এটা যে বুলি এটা ধরতে পারতেই তো সময় আমাদের তো ধরার প্র্যাকটিসটাই নাই। হ্যাঁ? যে এটা বুলি আমাদের মাথায় ঢোকানো হইছে বন্ধু-বান্ধব এরকম একটু বলেই। কিন্তু এটা যে আমার মেন্টাল হেলথ এর ক্ষতি করছে এটা তো কেউ বলে দেয় না। আমি হুম, বললামই তো যে আমি ধরতেই পারি নাই যে আমাকে এইভাবে দেখা হয়, এই চোখে দেখা হয় বা হুম, এইভাবে বলা হুম, হয়। হ্যাঁ? সো ওইটা হুম, ১ম কাজ হচ্ছে ধরতে শেখা। যে তোমাকে এটা হচ্ছে বুলি। এটা বুলি মানে বুলি। এটা কোনো ঠাট্টা ইয়ার্কির মোড়ক দিয়ে হইলেও যত চকচকেই করা হোক, যত চকচকে করেই মোড়ক দিয়ে বলা হোক, ডোন্ট একসেপ্ট ইট। ডোন্ট অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, ডোন্ট এইটা অ্যাকসেপ্ট ইট। হচ্ছে সবার আগে, এবং এটা আগে। আপনার যেহেতু বাচ্চা আছে, তো ধরেন আমরা আসলে শেখানোর জায়গাটা শুরু করি, ধরেন আপনি আমি যেটুক বলছি এটা আমাদের বাচ্চাদের উপর দিয়ে আমাদের প্র্যাকটিস করার জায়গা, যে আমি মেক শিওর করবো অফকোর্স আমার বাচ্চার বুলিরে যে আমি পিটায় আসবো না। এটা বাচ্চাকে ডিল করতে শিখতে হবে। ওরা যখন বড় হচ্ছে, নহলীরা যখন বড় হচ্ছে, ওরা নিজেরাই শিখবে বা শিখছে। ওদের একটা নিজেদের এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে ওদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাসার থেকে যতদূর, মানে বাবা মা হিসেবে বা বড় একজন মানুষ হিসেবে যেটুক বলে দেওয়ার কথা যে ভাই বুলিকে একসেপ্ট করো না। তুমি নিজে, এবং এই সিকিউরিটির জায়গা, বাচ্চাদের সিকিউরিটির জায়গা বাসা থেকে প্রোভাইড করে, সেটা বাবা মা হোক বা যেই কেয়ার গিভার হোক, যেই প্যারেন্ট তাকে টেক কেয়ার করছে সেই হোক, বেবি সিটার হোক, সেই টিচার হোক, সেই জায়গাটা তাকে জানায় রাখতে হবে যে তুমি যেই ফর্মে আছো সেই ফর্মে ইউর ফাইন। এখন এগেন নহলির কথাই বারবার আসে, যে ধরেন লেটস সে আমরা যদি এই সমালোচনাটা না করি, তাহলে কিন্তু আমাদের গ্রোথও নাই। ধরেন আসলেই আমার ধরেন ওজন কমানো দরকার, একটা কথার কথা বলছি, তো এটা আসলে ঘরের লোকই আপনাকে বলবে, সেই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নাই, বা বন্ধুরাই আপনাকে বলবে যে আচ্ছা উর্মি ওজন কমান, ওজন বাড়ান, আচ্ছা আপনি এভাবে চুল কাটলে মনে হয় আপনাকে বেশি ভালো লাগে, কালো চুলে আপনাকে বেশি সুন্দর লাগে, বা শাড়ি পরলে আপনাকে অমুক লাগে তমুক লাগে। এই কথাটা বলারও একটা স্টাইল আছে আসলে। আপনি ধরেন একজনকে একই কথা চার ভাবে আর বলেন, ভাবে বুঝলেন? আপনার বন্ধু বা কাছের লোক যদি এতখানি মেইনটেইন না করতে পারে, আপনাকে যেই পদ্ধতিতে বলে আপনাকে আপনার যে গ্রোথ, সেই গ্রোথের দিকে নিয়ে যাওয়া, সেটা না নিয়ে গিয়ে আপনাকে বরং আপনার যে ইনসিকিউর বাবল ছিল সেই বাবলের দিকে ঠেলে দিচ্ছে, সেই জিনিস যদি সে না জানে, সে আসলে মানে ইনসেনসিটিভ একজন মানুষ। বন্ধুদের মানে অনেকখানি দায়িত্ব আছে এই ক্ষেত্রে, যে একজন বন্ধু এক নাম্বার ভালো মানুষ হইতে হবে, যে তার এই যে এই সমস্ত জেলাসি, বন্ধুদের মধ্যে যদি জেলাসি থাকে, তাহলে আপনার বন্ধুত্বের সম্পর্ক কাজ করে না, বা ফাংশন যেটা করে সেটা ডিসফাংশন বলি। যে হুম, এটা একটা গ্রুপের মধ্যে দেখবেন ছেলেদের গ্রুপেও আছে, মেয়েদের গ্রুপেও আছে, মেয়েদের গ্রুপের ডায়নামিক্সটা একরকম, ছেলেদের গ্রুপের ডায়নামিক্সটা আরেক রকম।
যে ধরেন ছেলেদের গ্রুপে কে কত ধরেন দামি একটা ঘড়ি পরলো, বা কার বাপ মা কত টাকা দিল, কে ধরেন গাড়ি নিয়ে ঘুরছে আর কে রিক্সা নিয়ে ঘুরছে। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে কে দেখতে সুন্দর, কে ধরেন 10,000 টাকা দিয়ে একটা জামা কিনলো আর কে 1 লাখ টাকা দিয়ে একটা জামা কিনলো। এই জাতীয় জিনিসপত্রে সারাক্ষণ আমাদের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে। কিন্তু হুম। যদি এই জেলাসিটা একদম প্রকট আকারে উপরে উঠে আসে, অর্থাৎ গল্পের বিষয় হচ্ছে এটাই যে আপনি যখন কথা বলছেন তখন আসলে আপনি বোস্ট করছেন বা আপনার কতখানি আছে সেটা শুধুমাত্র তথ্য আকারে দিচ্ছেন না, এটা দিচ্ছেন আরেকজনকে ছোট করার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে এরা আপনার আসলে বন্ধু কিনা। আহ ভালো মানুষ একটা বললাম, আপনাকে আপনার সাথে বেইমানি করবে কিনা বললাম, আপনাকে আপনার ফিলিংটা কি তার চারদিক, তার তার সাথে কথা বললে সেইটা একটা। আরেকটা কোনটা মাত্র বললাম যে আহ জেলাসির ফিলিং। জেলাসিকে ধরেন আমাদের ইয়ের মধ্যে, আমাদের সোসাইটিতে জেলাসিকে খুব ইয়ে করা হয়, হোয়াটস দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর, হাইপে তোলা হয়। হ্যাঁ, বিশেষত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে। হ্যাঁ, যে আমি তো গার্লফ্রেন্ড, আমি তো জেলাস হবই। এখন ধরেন এভলিউশনারি সাইকোলজিতে বা আমাদের আমরা যেভাবে বিবর্তিত হয়েছি সেই পুরো পরিক্রমাটার মধ্যে জেলাসির একটা বড় ভূমিকা ছিল। কিন্তু আপনি যত বিবর্তিত হচ্ছেন, যত আধুনিক মানুষের রূপান্তরিত হচ্ছেন, আপনার জেলাসি কমতে থাকতে হবে, এটা বাধ্যতামূলক ভাবে, এটা একটা প্র্যাকটিসের বিষয়। যে যারা আমার কমরেড তাদের প্রতি যদি আমার জেলাসি কাজ করে, আমি যদি সারাক্ষণ একটা প্রতিযোগিতার স্ট্রাকচারের ভেতরে থাকি, আমি নিজে তো মানসিক শান্তি পাচ্ছি না, আমি আরেকজনকে মানসিক অশান্তির ভেতর রাখছি। সো কনস্ট্যান্টলি যে আপনার সঙ্গে কম্পেয়ার করছে, যে আপনার বাচ্চা ওই স্কুলে যায়, আমার বাচ্চা ওই স্কুলে যায়, আপনার জামাই এত টাকা ইনকাম করে, আমার জামাই এত টাকা ইনকাম করে, আপনি ওই জায়গায় চাকরি করেন, আমি এই জায়গায় চাকরি করি, এই জিনিস যদি বন্ধুদের স্ট্রাকচারে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার বন্ধুত্বের স্ট্রাকচার ফাংশন করে না। এবং এগুলা কারণ বলার অনেক রকম পদ্ধতি আছে, শুধুমাত্র সরাসরি না বলেও নানান ধরনের আহ, নানান টাইপের হতে পারে। তোমার বাচ্চা তো না, না আমার বাচ্চা তো কখনোই আমাকে হার্ড টাইম দেয় না। হ্যাঁ, আমার আমার কি বলে প্রেমিক তো আমাকে এইভাবে আদর করে। হ্যাঁ, এইভাবে আমাকে কেয়ার করে। হ্যাঁ, এইগুলা বলার ক্ষেত্রেও আমার মনে হয় যে আহ, কখনো কখনো যে বলতেছে সেও বুঝে বলে নাকি সে এক ধরনের আপার হ্যান্ডে থাকার জন্য কখনো কখনো নিজের সুখ জাহির করে। আবার ধরেন এটাও তো ঠিক, বন্ধুর কাছে তো আসলে বলতে ইচ্ছা করবে, বলতে ইচ্ছা করতে পারে, কিন্তু অপর পক্ষ আসলে কোন জায়গায় দাঁড়ায় আছে সেইটা একটু মাথায় রাখা উচিত একজন বন্ধুর। না না, আমি যদি এটা তো আমার অফকোর্স আমার খুব বলে সুখের শেষ গল্প, করেন। হ্যাঁ আমার খুব সুখের গল্প, আমার বয়ফ্রেন্ড খুব ভালো, সেই সুখের গল্প আমি এখন করতেছি এমন একজনকে যার ব্রেকআপ হইতেছে। আমার যে বন্ধু এক্স্যাক্টলি, ব্রেকআপ হইতেছে তাকে আমি এক্স্যাক্টলি। বলতেছি যে আমার বয়ফ্রেন্ড আসলে আমাকে কোন কোন জায়গায় কিভাবে আদর করছে, কতভাবে আমাকে সে মানে ই করে, উপরে তুলে রাখে, কতভাবে সে আমাকে কেয়ার করে, যত্ন করে। এই কথাগুলো এখন বলার দরকার নাই। মানে এই কথাগুলো যদি আমি আমার ব্রেকআপ হতে চলা বন্ধুর কে বলতে বলি, তাহলে এটা আসলে বন্ধুত্ব হইল না। হ্যাঁ, হয়তো সে কোনো খারাপ চায় না আমার, ওই বন্ধু যে আমার খারাপ চাইছে তা না, কিন্তু আপনি দেখবেন কোথাও না কোথাও অবচেতনে এই জিনিসটা থাকে। হ্যাঁ, আমার সংসার আমি কিন্তু এইভাবে গুছাইছি, আমার সংসার হ্যাঁ, তো আমি এই করছি। হ্যাঁ, এই করে আমি অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে এইভাবে ধরে রাখছি। এটা বলার মানেই হচ্ছে তুমি এটা করো নাই, তুমি এটা পারো নাই। সে এবং আপনাকে এটা আমার মনে হয় এটা যে সরাসরি বলছে না, কিন্তু আসলে তাই বলছে। অ্যাবসলিউটলি, এটা হচ্ছে পরিস্থিতি নির্ভর। আপনার তো প্রতিটা কথা বলার এক একটা পরিস্থিতি আছে। এখন ধরেন একজনের বাপ মারা গেছে, আমি যায়া ওইখানে উপস্থিত হয়ে বললাম যে আমার বাপ আমার এত আদর করে, এটা তো আসলে উপযুক্ত। এটা আপনি মানে যেহেতু আমি বাপ মারা যাওয়ার একটা ইয়ে দিচ্ছি, এটা এক্সট্রিম উদাহরণ। যে আপনার পরিস্থিতি বুঝতে হবে যে আপনি কখন কাকে কোন কথা বলছেন। আপনার বন্ধু যদি সেই পরিস্থিতিটা না বোঝে, যে ক্ষেত্র কর্ম বিধিয়তে, আমার একটা বন্ধু সবসময় বলতে হচ্ছে যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানের নাম হচ্ছে কাণ্ডজ্ঞান। আপনার বুঝতে হবে যে আপনি আসলে কোন পরিস্থিতি কাকে কোন কথা বলবেন। একজনের ব্রেকআপ হয়েছে, তাকে ডেফিনেটলি আপনার বলার কথা না আপনার বয়ফ্রেন্ড কত ভালো, এইটা বলার তো নিশ্চয়ই সময় আছে, আপনি এবং ডেফিনেটলি বলতে ওই চান। সময় যাইয়ে আপনাকে আহারে সোনারে কয়ে আপনাকে যে সে সান্ত্বনা দিচ্ছে, ওটা কিন্তু আরো বেশি গায়ের মধ্যে লাগে। হ্যাঁ, তার থেকে বন্ধু সেই যে চুপচাপ বসে থাকবে, বা যে বলবে যে আমিও এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। এমপ্যাথি জিনিসটা আসলে ওই সময় কাজ করে। হ্যাঁ, ওই সময় আপনি গিয়ে মানে সিম্প্যাথি না, আহাও না, আপনি ওই সময় আসলে এমপ্যাথির কথা বলবেন যে আপনিও সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন। ওইটা বরং বেশি কার্যকরী। এটা একটা ভালো কথা, ভালো শব্দ বললেন, এমপ্যাথি। কারণ আমার যেটা মনে হয় কি, আমরা নেচার থেকে এতখানি বিচ্যুত যে আমাদের এমপ্যাথিটা চলে গেছে, কালেকটিভ ভাবে কমতেছে, কন্টিনিউয়াসলি এমপ্যাথি কমতেছে। আমাদের ওই এমপ্যাথি প্রকাশ করার জন্য আমাদেরকে অ্যাক্টিভিজম দেখাইতে হয়, যে একজন রেপ হয়েছে এই কারণে আমার হচ্ছে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় খাড়াইতে হয়। বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় ওই নেচারের সঙ্গে আমাদের কানেকশন নাই বলে দিন দিন আমাদের এমপ্যাথি চলে যাচ্ছে, এবং আমরা আসলে জানি না মানুষের সঙ্গে মানুষের কানেকশন কিভাবে হয়। আমাদের পুরো সোসাইটি তো বিল্ড হইছে হচ্ছে আপনার মানুষের সঙ্গে মানুষের কানেকশন দিয়ে।
আপনি যদি বিচ্ছিন্ন মানুষ হন তাহলে সোসাইটি ফাংশন করবে না। তো মানুষের সঙ্গে মানুষের কানেকশন আছে অলরেডি, কিন্তু সে থাকার মধ্যেও কোনো সম্পর্ক নাই। আপনার ধরেন এতগুলি মানুষ পৃথিবীতে, 8 বিলিয়ন মানুষ, এবং সোশ্যাল মিডিয়া একটা মারাত্মক একটা জিনিস। আমি এটা একই সঙ্গে আমি, এটা আমার লাভ হেট সম্পর্ক সোশ্যাল মিডিয়ার সাথে। হুম, ইন্টারনেট বা টেকনোলজি আমাকে প্রতিদিন ব্যবহার করতে হয় কাজের কারণে, বা আমি যে জীবন যাপন করি সেই যাপনে অফকোর্স টেকনোলজি আছে, এবং সেটাকে আমি কোনোভাবে ফেলে দিচ্ছি না। আমি বলছি না যে সবকিছু ফেলে দিয়ে গ্রামে চলে যেয়ে ধান চাষ করো, which is a perfect lifestyle if you হুম, could do it. আমার তাতে কোথাও কোনো সমস্যা নাই। আপনি যাই যদি পাহাড়ের মাথায় চড়ে আপনি একটা খামার বানায়, একটা গরুর খামার বানায়, একটা মুরগির খামার বানায় বসে থাকতে পারেন, ভেরি ওয়েল। কিন্তু সেটা তো আসলে আমার লাইফস্টাইল না। তো যখন লাইফস্টাইল না, তখন এই জিনিসের ভেতর থেকে আমাকে এটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে এসে আমাকে বুঝতে হবে যে এটার পজিটিভ এবং নেগেটিভ দিকটা কোথায়। কোনো কিছুর বেশি আসলে ভালো না। যে কোনো জিনিসেরই আপনার আহ সেটা সেটা পানি হোক আর অক্সিজেন হোক, আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেলেই আপনি মারা যাবেন। 0.5% যদি বেড়ে যায় মারা যাবেন। পানি যেটা ধরেন আমার শরীরের 70% পানি, আপনাকে আমি পানি পাম্প করে খাওয়াই, আপনি মারা যাবেন। ভালো জিনিস কোনোটাই বেশি ভালো ভালো না। তো ইন্টারনেটের ক্ষেত্রেও তাই। আমাদের এই যে মিলেনিয়ালের কথা আপনি যেটা বলছিলেন যে আমার জেনারেশন, আমাদের জেনারেশনই এরকম বোকাচোদা কেন, আমার মনে হয় যে আমাদের জেনারেশন শুধু প্রথম জেনারেশন ইন্টারনেট এক্সপিরিয়েন্স করার। আমাদের সময় আমি যখন ছোট তখনই ইন্টারনেট প্রথম আসে পৃথিবীতে, 95 96 এরকম সময়। কম্পিউটার আসছে বাসায়, একটা বড় সাইজের বাক্স হুম, সাইজের এক একটা কম্পিউটার। তো ব্রডব্যান্ড কানেকশন করে এরকম আওয়াজ হয়ে ল্যান্ডলাইনের সঙ্গে কানেক্ট। এখন দেখেন সেই ইন্টারনেটের আপনি বিবর্তন তো আপনার চোখের সামনে আপনারা দেখছেন, আপনি আমি দেখছি। হুম, কিন্তু হুম, যেহেতু আমরা প্রথম জেনারেশন ছিলাম, এটা নিয়ে আমাদের হাইপ ছিল, কিন্তু এটা রেগুলেট করার, এটাকে ইন্টারনেটকে সাস্টেইনেবলি ব্যবহার করার, বা এটাকে লিগাল একটা হুম, সিস্টেমের ভেতর নিয়ে আসার, এটার কোনো কিছু আমাদের জানা ছিল না। ফলত আমরা এটার সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমাদের জেনারেশন ইন্টারনেটের সবচেয়ে ভয়ঙ্কর লেভেলের ভিকটিম হয়েছে, এবং এখন পর্যন্ত হচ্ছে। হুম, তো ওই গত পর্বে আমরা যেটা বলছিলাম ইন্টারনেটে আপনি আসলে কি বলবেন বলবেন না, সেটার উপরে ভিত্তি হুম, করেই হুম, তো যে হুম, ঠিক আছে, ইন্টারনেটে আপনি যদি হুম, প্রকাশ করতে না পারেন, আপনার একমাত্র বন্ধু হচ্ছে ফেসবুক। তো এখন হুম, ফেসবুকের বাইরে, এবং ফেসবুকে কেউ আপনার বন্ধু না। আপনার পোস্টে এসে 3 জন লাইক দেয়, দ্যাটস ইট, এরা কেউই আপনার হুম, বন্ধু না। হুম, এই ফেসবুক হুম, করতে যে আপনার যে ঘটনাটা ঘটলো, আপনার লাইফে রিয়েল কোনো বন্ধু নাই। যেই বন্ধুরা আছে তারা সবাই আপনার ফেক বন্ধু। তাহলে আপনি আসলে হুম, আপনার মনের দুঃখের গল্প কার কার কাছে যায় করবেন? হুম, হুম, তো এইটা ছিল আমাদের আলাপের মেইন আলাপ, মানে আলাপের মেইন প্রসঙ্গ। প্রসঙ্গ। তো হুম, হুম, ওইটার আনসার দিতে গিয়ে আমি যদি বলি যে প্রথম জিনিস হচ্ছে ফেসবুকে কম লেখেন, ফেসবুকে নিজের দুঃখের গল্প কম করেন, এক্সপোজ কম করেন, ইভেন নিজের আনন্দের গল্প খুব র্যাশনাল করে করেন। এটা একটা। এরপর দ্বিতীয় জিনিস হচ্ছে বন্ধু তৈরি করার ক্ষেত্রে, রিয়েল লাইফের বন্ধু তৈরি করার ব্যাপারে সতর্ক থাকেন। কারা আপনার বন্ধু হচ্ছে সেই বিষয়ে আপনি মনোযোগ দিয়ে দেখেন যে আসলে তারা আপনার বন্ধু কিনা। এবং তৃতীয় জিনিস হচ্ছে যে আপনার যে ইমোশন, সেই ইমোশন আপনি প্রকাশ করার যদি জায়গা আপনি না খুঁজে পান, হুম, ডায়েরি লেখেন, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করেন, নেচারের কাছে যান, কানেক্টেড ফিল করেন। একটা বিড়াল পালেন, কুকুর পালেন, মুরগি পালেন, যা কিছু হোক, নেচারের সঙ্গে কানেক্টেড থাকলে তখন দেখেন যে আপনার যদি মানুষ বন্ধু নাও থাকে, আপনার একটা গাছও হুম, বন্ধু থাকতে পারে। যে ধরেন আপনার কথা বলার কেউ নাই, আপনি গাছের সামনে যায় কথাবার্তা বলতেছেন, লোকজন আপনার পাগল কইবো। বাট অ্যাট এ সেম টাইম অনেক সময় দেখবেন যে আমাদের যখন কষ্ট হচ্ছে খুব, তখন বিষয়টা এরকম না যে আমার একটা বন্ধু আইসা আমারে বলবে আহারে সোনারে বাবুরে তুমি যে কি কষ্ট পাইছো রে। বিষয়টা সেটা না, আমাদের আসলে বের করা দরকার, বমি করা দরকার। হুম, হুম, ইমোশনাল হুম, ইমোশনাল যে আমাদের ব্যাগেজ আছে, যেই যেই লাগেজটা আমরা বহন করছি, সেটা আমাদের উগরানো দরকার কোনো একটা জায়গায়। সো এইটা হুম, অনেক সময় আমরা যেটা করি বন্ধুর অভাবে, ফেক বন্ধুদের কাছে যে আমরা সেটা করি, অথবা ফেসবুকে প্রেডেটরদের সামনে যে সেটা করছি। সেটা যদি না হয়, আমার যদি একটা এই গাছও বন্ধু থাকে, একটা ছাগলও বন্ধু থাকে, একটা বিড়ালও বন্ধু থাকে, বা আমি হুম, হুম, নিজেই আমার বন্ধু হইলাম, আমার হুম। ডায়েরি এটা আজকে থেকে 20 বছর আগে জার্নালিং আমরা যে করতাম ইয়েটা তো, ছিল। হ্যাঁ, আমরা হুম, তো লিখতাম একটা সময় না, ডায়েরি হ্যাঁ, লিখতাম। হ্যাঁ। তো সেই কালচার যদি আপনি ফেরত আনতে পারেন, জার্নালিং কিন্তু এখন আবার এই এই অঞ্চলে খুব হাইট বিষয়, যে আসো আমরা জার্নালিং করি। কিন্তু জার্নালিং এর যে স্টাইলটা, আবার নতুন স্টাইল আসছে, যে জার্নালিং করার মূল বিষয়টা হচ্ছে আপনাকে খুবই প্রোডাক্টিভ তৈরি করা। একটা ক্যাপিটালিস্ট সোসাইটি চাইবে আপনি প্রোডাক্টিভ থাকেন। সারাক্ষণ হুম, আজকে সারাদিনে আমার 10টা কাজ আছে, আমার কাপড় ধুইতে হবে, আমার মিটিং করতে হবে, আমার এই রান্না করতে হবে, ঘাস কাটতে হবে, ইত্যাদি ইত্যাদি। জার্নালিং ওই জায়গায় না, যে টু ডু লিস্ট না বানায়, জার্নালিং যদি আপনি করেন আপনার অ্যাবসলিউট ইমোশন, আমার যেটা বলতে ইচ্ছা করছে, আমার একজনকে গালি দিতে ইচ্ছে করছে, আমি একটা জায়গায় হার্ট হয়ে আসছি, এটা আমার বের করতে হবে কোথাও।
সো আমি যদি বন্ধু না পাই ডায়েরি লেখেন, চিঠি লেখেন নিজের সাথে নিজে, যে লিখে আপনি ওই চিঠি বন্ধ করে রাইখা দেন, 3 দিন পরে যায় পড়েন, 3 মাস পরে যেয়ে পড়েন। এই জাতীয় প্র্যাকটিস যদি আপনার থাকে, দেখেন আপনার নিজের সঙ্গে একটা হেলথি রিলেশনশিপ তৈরি হচ্ছে। নিজের সাথে হেলথি রিলেশনশিপের পরবর্তী ধাপ হচ্ছে দ্বিতীয় মানুষের সাথে আপনার হেলথি রিলেশনশিপ। কারণ আপনি নিজে যতক্ষণ উন্ডেড, আপনি আরো উন্ডেড মানুষকে অ্যাট্রাক্ট করবেন। কারণ ওই যে বললাম আপনাকে ট্রমা বন্ডিং করি আমরা। আপনার যেখানে দুঃখ, আমার ঠিক একই জায়গায় ললিতার একই জায়গায় দুঃখ। হুম তো এই হুম ললিতা একই জায়গায় দুঃখ কানেক্ট করে, তো তাতে দেখা যায় যে এই বন্ধুত্বে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো আপনি আপনার নিজের সঙ্গে বন্ধুত্ব করেন, নিজের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হোক, নিজের উন্ড গুলি আপনি সারান, নিজে নিজে হিল হন। এরপরে আপনি আরেকটা মানুষকে তখন যে অ্যাট্রাক্ট করবেন, আপনি যখন শক্তিশালী তখন আপনি শক্তিশালী মানুষকে অ্যাট্রাক্ট করেন, হুম আপনি যখন দুর্বল তখন দুর্বল মানুষকে অ্যাট্রাক্ট করেন। এটা হচ্ছে প্রকৃতি। তো তো এই হচ্ছে আলাপ। মনে হয় অনেক কথা বইলা ফেলাইছি। না আমরা কি ৪৩ কন? মিনিট কথা হ্যাঁ ৪৩ মিনিট কথা বলছি। নাদিয়া শুনতে পাচ্ছেন না? হয়। হ্যাঁ, আমরা ৪৩ মিনিট বলছি। মক্সি, হুম মক্সি আছি কতক্ষণ কথা বলছি আমরা বলো? হ্যাঁ হ্যাঁ, বলে 43 বলা 44 হ্যাঁ বলছে বলতে পারো। 44 এনিওয়ে, মক্স কি অবস্থা তোমার? এই তো শুনছিলাম গাছের কথা গাছের কথা, পাখির কথা, ফুলের সাথে কি যেন এটা আছে না? পাখির সাথে ফুলের সাথে মনের কথা কই রে? মনের কথা কই। আসলে কিন্তু এই গানগুলো এমনি, এমনি আসে নাই। তাই না? জোনাকি ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আহ! আচ্ছা, জি। হুম, জোনাকি খুঁজে পাওয়া যাবে না। না জোনাকির পাছায় বাত্তি, জোনাকি গেছে গিয়া। জোনাকি কি সুখে ওই গান গান না। ডানা দুটি মেলেছ গান গান না, ও খামোখা মেজাজ খারাপ জোনাকি। হয় আপনার। আচ্ছা আমি বুঝলাম না। আপনি নিজে যেমন গান গান অসুবিধা নাই। আমরা কোনো গান গাইলে আচ্ছা আপনাকে ওইদিন একটা গান পাঠাইছিলাম। গানটা যেন কি গান ছিল? আম আচ্ছা, আমি শুনতে চাই না। কি শুনতে চান না? আমি একটা রবীন্দ্রসঙ্গীত পাঠাইছি। ওই যে মারের সাগর পাড়ি দিব। আপনি শোনেন নাই, তাই না? না, না, না। আপনি এখন রবীন্দ্রনাথের বাউল পর্যায়ের শোনেন, রবীন্দ্রনাথের বাউল পর্যায়ে, রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান আমার খুব পছন্দ, প্রেম পর্যায়ের গান খুব পছন্দ। বাউল বাউল লেভেলের গান আমার ভালো লাগে না। আমার বাউল গান শুনতে হলে বাউল গান শুনবো, আপনি রবীন্দ্রনাথ শোনা নিজে দরকার নাই। ওইদিন বললেন যে, "আল্লাহ! এই গানটা আমি শুনি নাই। গানটা তো সুন্দর।" হ্যাঁ? এখন কইতেছেন শুনবো না। মানে আপনি এক্ষণ এইটা হলে পডকাস্ট শেষ করে এইটা গানটা এটা শুনবেন। এটা 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 প্রমাণ যে আমি আপনার বন্ধু না। ঠিক আছে? যে ওই যে এই সমস্ত আগে আপনাকে খুশি করার জন্য বলছি, আহা গানটা খুব সুন্দর। না কিন্তু এক্ষণ আপনাকে শুনতে হবে। বন্ধু না মানে আচ্ছা আপনার ঠিক আছে, গালে ধরে আজকে বন্ধু আমরা এটা শেষ করি। আজকে এই যে এই অনুষ্ঠান শেষ করেন, লোকজনের খায় কাজ নাই এই সমস্ত আজাইরা কথাবার্তা শোনার। ঠিক আছে আমরা অনুষ্ঠান শেষ করতেছি। নেক্সট পর্বে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে আমাদের কি পরিমাণ মানে পেছন ফাটতেছে সেটা নিয়ে আলাপ করব এবং এটা নিয়ে আমরা দীর্ঘ আলাপ দিব। নাদিয়ার এটা নিয়ে অনেক, অনেক মানে কি বলে অবজারভেশন আছে, লেখালেখি আছে, বলাবলি আছে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই জরুরি যে সোশ্যাল মিডিয়ার যে ফাঁদ, এই ফাঁদ নিয়ে আমরা কথা বলব নেক্সট এপিসোডে। আজকে আ দ্য ডাকিনী পডকাস্টের ১০ম এপিসোড আমি এখানেই শেষ করছি। নাদিয়া দয়া করে বাই, বাই বলেন। নাইলে বলতেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, নারে তাকবীর। খোদা হাফেজ, টাটা। মক্সি, বিদায় সবাইকে, শুভরাত্রি। সবাই ভালো থাকেন, শুভরাত্রি। বাই। একটা রাত্রি যাপন করেন। শুভরাত্রি।